অনতিপূর্বে সে বাহিরে পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, পায়ে আলতা পড়েছ কেন ছোটমা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হাসিয়া ফেলিলেন। বিন্দু বলিল, আজ পড়তে হয়। অমূল্য বারবার আপাদা মস্তক নিরীক্ষণ করিয়া বলিল, গায়ে এত গয়না কেন? অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন। বিন্দু হাসি চাপিয়া বলিল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা। অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল, দিদি অত হাসছে কেন? আমি তো আর স্কুলে যাব না, তুমি কোথায় যাবে? বিন্দু বলিল, তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব, বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ও যে অত সহজে স্কুলে যাবে মনে করিনি, কিন্তু কি শেয়ানা দেখেছিস, বলে আলতা পড়েছ কেন, গায়ে এত গয়না কেন? কিন্তু আমি বলি নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে করেছ দিদি সে স্কুলে গেছে? কক্ষণো না, কোথায় লুকিয়ে বসে আছে দেখো, ঠিক সময় হাজির হবে। ঠিক তাহাই হইল। সে লুকাইয়াছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া বাড়াইল। দুই যায়েই হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণা বলিলেন, যাবার সময় আর মারধর করিস নে, নিয়ে যা। বিন্দু বলিল, তা যেন গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার এক পা নড়বার জো নাই, এ তো বড় বিপদের কথা। অন্নপূর্ণা বলিলেন, যেমন করেছিস তেমনি হবে তো। অমূল্য, থাক না তুই দুদিন আমার কাছে। অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারব না, বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল। বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোট বউ। ছোট বউ একরাশা ময়লা কাপড় জামার সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে? ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট দুই টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্যর জামার পকেট থেকে বেরুল। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার দুটি পায়ে পড়ি দিদি, ওদের বিদে করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না। আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল। বিন্দু একটি কথাও বলিল না। ভৈরব চাকর নালিশ করিতে আসিল, নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাঘাত করিয়াছে। বিন্দু বিরক্ত হইয়া বলিল, দিদিকে বলগে। আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে, বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফাট করিয়া একসময় নির্জনে পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানি ধরিয়া ফেলিয়া মিনতির স্বরে বলিলেন, হাজার হোক সে তোরই ছেলে, এইবারটি মাপ কর, বরং আড়ালে ডেকে ধমক দে। বিন্দু বলিল, আমার ছেলে নয়, সে কথা আমিও জানি, তুমিও জানো, মিছেমিছি কতকগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বলিলেন, আমি নয়, তুই তার মা, আমি তোকেই তো দিয়েছি। যখন ছোট ছিল খাইয়েছি পড়িয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে তোমরা নাও, আমাকে রেহাই দাও, বলিয়া বিন্দু চলিয়া গেল। রাত্রে কাঁদ কাঁদ মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল। অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন। সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। সকালবেলা কদম রান্নাঘরে এইটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতগুলো কাঠভুটের উপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে। সে ছুটিয়া গিয়া বেন্দুকে তুলিয়া আনিল। অন্নপূর্ণাও ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন, কাছে আসিয়া দাঁড়াইলেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলিল, রাত্রে বরগিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না? ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল, কিন্তু বিন্দুর নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস। বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল তাহার গা গরম, জ্বর হইয়াছে। কহিল, সারা রাত কার্তিক মাসের হিমে জ্বর হবেই তো, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পড়িয়া বলিলেন, জ্বর হয়েছে, কই দেখি।
বিন্দু সজোরে তাহার হাত ঠেলিয়া দিয়া বলিল, থাক, আর দেখে কাজ নেই, বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া লইয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। ৫-৬ দিনে অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে, কিন্তু বরজায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না। সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন, অথচ তিনিও মৌন হইয়া রহিলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারই উপর তুলিয়া দিয়াছে, এ অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না। এইটি একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলিয়া ফেলিলেন, ওর জ্বর তো ছোট বউয়ের জন্যেই, ও যে মরেনি এই ওর ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বরজায়ের সহিত একেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল। কয়েকদিন হইতে নূতন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছিল। কাল সকালেই উঠিয়া যাইতে হইবে। যাদব ছেলেদের লইয়া সে বাড়িতে ছিলেন। মাধব মোকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়াছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল। সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল। কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকারিয়া পাঠাইল, বলিল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার যে আজ্ঞা বলিয়া চলিয়া যাইতেছিল। বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলিল, লেখাপড়াই সে বরাবরই ভালো, প্রতিবারেই তো প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। মাস্টার বিস্মিত হইয়া বলিল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণে নিজেই বলিল, আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখাদেখি শেখে। কার দেখে শিখেছে? মাস্টার চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, ওর বাবাকে ও কথা জানাবেন। মাস্টার মাথা নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ ৫-৭ দিনের কথা, স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয়, তিনি ১০ টাকা জরিমানা করিয়া তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করিতে পারিল না, বলিল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার কহিল, তা জানি না, কিন্তু সেও ছিল, এ বাড়ির নরেনবাবুও ছিল, আরও ৩-৪ জন স্কুলের বদমাস ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টার মশায়ের কাছে শুনেছি। বিন্দু বলিল, টাকাও আদায় হয়ে গেছে? আজ্ঞে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান। বলিয়া বিন্দু সেইখানেই বসিয়া রহিল। তার মুখ দিয়া শুধু অস্ফুটে বাহির হইল, আমাকে না জানিয়ে টাকা দিলে? এত সাহস এ বাড়িতে কার? একে তাহার মন খারাপ, তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ, তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল। সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন। মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন। বিন্দু কহিল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করিতেছিলেন। ভয় তাহার গলা কাঠ হইয়া গেল। মৃদুস্বরে বলিলেন, কে বললে? বিন্দু বলিল, সেটা দরকারি কথা নয়, দরকারি কথা সেই বা কি বলে নিলে, আর তুমিই বা কি বলে দিলে? অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। বিন্দু বলিল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য আর যাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না, তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কি না? অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন, সত্যি, কিন্তু এইবারটি তাকে মাফ করো বোন, আমি মাফ চাচ্ছি। বিন্দুর বুকের ভিতর পুড়িয়া যাইতেছিল। বলিল, একটিবার? আজ থেকে চিরকালের জন্যই মাফ করলুম, আর বলব না, আর কথা কব না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্ন যাবে, তা সইতে পারব না, তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা? শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিধিল, তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন। কিন্তু বিন্দু যত বকিতেছিল, তাহার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়িতেছিল। সে পুনরায় চেঁচাইয়া বলিল, সব কথায় তুমি ন্যাকা সেজে বলো, এই বারটি মাফ করো, কিন্তু দোষ তার তত নয়, যত তোমার। তোমাকে আমি মাফ করব না। পাটির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল। অন্নপূর্ণার আর সহ্য হইল না। তিনি বলিলেন, কি করবি, ফাঁসি দিবি? বহ্নিতে আহুতি পড়িল। বিন্দু বারুদের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ?
কি কথায় কি কথা আসিয়া পড়িল, বিন্দু আসল কথা ভুলিয়া বলিয়া বসিল, তাই বা দেবে কেন, নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বলিলেন, টাকা তুই নষ্ট করিস না? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন। মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতই করিয়াছে। দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারে না সে অহংকার করিস নে। বিন্দু বলিল, সে অহংকার আমি করিনে, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলেন, কার পয়সা দিই? তোর যা মুখে আসে তাই বলিস? যা, দূর হয়ে যা সামনে থেকে। বিন্দু বলিল, দূর আমি রাত পোহালেই হব, কিন্তু কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলিয়া ফেলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল। অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়েছিল। তিনি ক্ষণকাল নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন, তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পচ্ছি, আমি তোমার দাসীবাদী, উনি তোমার চাকর বাকর, এই না তোর মনের কথা? তা এতদিন বলিসনি কেন? তাহার ওষ্ঠাধর বারংবার কাঁপিয়া উঠিল। তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, কোথা ছিলি ছোট বউ, যখন ছোট ভাইকে পড়াবার জন্যে ও দুখানি কাপড় একসঙ্গে কিনে পড়েনি? কোথা ছিলি তুই, যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়েই পৈতৃক ভিটেটুকু কাড়া করেছিল? বলিতে বলিতেই তাহার 2 চোখ দিয়া দরদর করিয়া জল ঝরিয়া পড়িল। আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, ও যদি জানত তোদের মনের কথা, কক্ষণো এমন আফিং খেয়ে চোখ বুজে হুকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারত না। সে লোক ও নয়। ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমার ছুতো করে তুই তাকে অপমান করলি? স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। বলিলেন, ভালোই হল, জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি, বরং পরের বাড়ি রেঁধে খাবো, তবুও তোদের ভাত আর খাব না। তুই কি করলি? ওকে অপমান করলি। ঠিক এই সময় যাদব প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান ঝটিকা ক্ষুব্ধ সাগরের মতো উত্তাল হইয়া উঠিল। ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন, ছি ছি, যে লোক নিজের মাগ ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দেবার দড়ি জোটে না কেন? যাদব হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কি হল গো, কি হল? কিচ্ছু না, ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে, আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভিতর বেন্দু জিভ কাটিয়া কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার একটা পয়সা কাউকে হাত তুলে দেবার অধিকার নেই, তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এ কথা শুনতে হল। আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমাকে ব্যাটার মাথা খেতে হয়। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে এ কথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল। সে অস্ফুটে, কি করলে দিদি, বলিয়া সেইখানেই ঘাড় গুজিয়া আজ 12 বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হইয়া পড়িল। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা আর অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি হইতে তার বাপমা, তাহাদের দাস দাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়েছিল। এখানে আসিবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইয়াছিল, কিন্তু পরদিন হইতেই সে ভাব কাটিয়া গেল। রাগ পড়িলেই অন্নপূর্ণা আসিবেন, ইহাকে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হবে, সে তাহারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখছি নে যে? বিন্দু সংক্ষেপে কহিল, সে ও বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তোর যা বুঝি আসতে পারলেন না? বিন্দু কহিল, না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতেই বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলিয়া গেল। যাদব এ কয়দিন প্রত্যহ সন্ধ্যের সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্বের রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া এলোকেশীকে ডাকিয়া তত্ত্ব লইতেছিলেন। বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সুনিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে, কোনোটি তার কোনোদিন উপেক্ষিত হয় নাই। আজ তার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠ রোধ হইয়া গেছে।
যাদব চলিয়া গেলেন। সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুঁজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। চারিদিকে লোক, পাছে কেহ শুনিতে পায়। পরদিন সকালবেলা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বোঠঠাকুর এখনও তো এলেন না। মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কেন? বিন্দু ততোধিক বিস্মিত হইয়া বলিল, তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? মাধব বলিল, হয় আমি, না হয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন, দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হইয়া বলিল, আসতে পারবেন না বললেই হল? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না, সে হবে না, তিনি ছাড়া আমি কাউকে কিচ্ছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। এই সমস্ত বড়গিন্নির মতলব, তাহলে সেও আসবে না দেখছি। বলিয়া বিন্দু কাঁদ কাঁদ হইয়া চলিয়া গেল। তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ান দাওয়ান সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল। ৩ দিন ধরিয়া অনক্ষণ সে এই চিন্তাই করিয়াছে, আজ বোঠঠাকুর আসিবেন, দিদি আসিবেন, অমূল্য আসিবে। আজিকার সমস্ত দিনব্যাপী কাজকর্মের উপর সে যে মনে মনে তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল, সে কথা সে ছাড়া আর কেহই জানিত না। স্বামীর একটা কথায় সে সমস্ত মরীচিকার মতো অন্তর্ধান হইয়া যাইবা মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তাহার বুকের উপর চাপিয়া বসিল। এলোকে সে আসিয়া বলিলেন, ভাড়ারের চাবিটা একবার বাও ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে। বিন্দু ক্লান্তভাবে বলিল, ওইখানে কোথাও এখন রাখো ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখব বউ, কাকেটাকে মুখ দেবে যে? তবে ফেলে দাওগে। বলিয়া বিন্দু অন্যত্র চলিয়া গেল। পিসিমা আসিয়া বলিলেন, হ্যাঁ বিন্দু, এই বেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করিয়া বলিল, কতখানি মাখবে তার আমি কি জানি, তোমরা গিন্নি বান্নি তোমরা জানো না? পিসিমা অবাক হইয়া বলিলেন, শোন কথা, কত লোক তোদের এবেলা খাবে, আমি তার কি জানি? বিন্দুর রাগিয়া বলিল, তবে বলগে ওকে, সে ছিল দিদি, অমূল্যধনের পৈত্যের সময় ৩ দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, তা একবার বলেনি ছোট বউ ওটা করগে সেটা দেখগে, তার একটা হাড়ের যা যোগ্যতা এ বাড়ির সমস্ত লোকের তা নেই। বলিয়া আর একটা ঘরে চলিয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো? তাহার কথা শেষ হইবার পূর্বেই বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হ সামনে থেকে। কদম শস্যব্যস্তে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ওগে শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারব না, পারব না, পারব না, হল? মাধব অবাক হইয়া চাহিয়া রহিল। বিন্দু বলিল, কি করবে, আমার গলায় ফাঁসি দেবে, না হয় তাই দাও, বলিয়া কাঁদিয়া দ্রুত পদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিনা কাজে ছটপট করিয়া এ ঘর ও ঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের উপর কতগুলো বাসন রাখিয়া গিয়াছিল, বিন্দু টান মারিয়া সেগুলো উঠানের উপর ফেলে দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখাইয়া দিল। কার ভিজা কাপড় শুকাইতেছিল, উড়িয়া তাহার গায়ে লাগিবা মাত্র টানিয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝাইয়া দিল। যে কেউ তাহার সামনে পড়িল, সেই সভয়ে পাশ কাটাইয়া বাড়াইল। পুরোহিত বেচারা নিজে ভিতরে আসিয়া বলিলেন, তাই তো, বেলা বাড়তে লাগল, কোনো বিলি ব্যবস্থাই দেখিনে। বিন্দু আড়ালে দাঁড়াইয়া কড়া করিয়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়ই। বলিয়া আরেকটা বাসন পা দিয়া ছড়িয়া ফেলিয়া দিয়া আরেকটা ঘরের মেঝের উপর নির্জীবের মতো বসিয়া রহিল। মিনিট 10 পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্রই সে ধরপড় করিয়া উঠিয়া দাঁড়াইয়া দরজা দিয়া মুখ বাড়াইয়া দেখিল, অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন। বিন্দু দুঃখে অভিমানে কেঁদে ফেলিল। চোখ মুছিয়া সশব্দে সুমুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাতজোড় করিয়া বলিল, বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তা না হয় বাড়ি গিয়ে একবাটি পাঠিয়ে দাও। বলিয়া চাবির গোছাটা ঝনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া মাটির উপর লুটিয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া জেলিয়া দৌড় খুলিয়া ভাড়ারে গিয়া ঢুকিলেন। অপরাহ্নে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানো ভিড় কমিয়া গিয়াছিল। তবুও বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘরবার করিতে লাগিল। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা, ছেলেরা রাত্রি পর্যন্ত স্কুলে থাকে? নতুন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারোনি? ভৈরব বলিল, সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চেঁচাইয়া বলিল,
কোথায় কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে, আর কি তার প্রাণে ভয় ডর আছে? এইবার একটা চোক্কানা হলেই বড়গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে 10 হাত বার করে খায়। যা, যেখানে পাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাণ্ডারের দোরে বসিয়া আর 5 জন বর্ষীয়সের সহিত কথাবার্তা কহিতেছিলেন। ছোট বউর তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে, এলো না। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি? যেমন মা তেমনি ছেলে হবে তো? আমারও কটুদিব্যি রইল যে অমন মা বেটার মুখ দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাটি ফিরিতে উদ্যত হইলে পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুত পদে অদূরে আসিয়া স্বামীকে উদ্দেশ করিয়া ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জল স্পর্শ করেননি তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওই দিকে। মাধব জবাব না দিয়া বলিল, চল বৌঠান, আর দেরি করো না। চল ঠাকুরপো। বলিয়া অন্নপূর্ণা পা বাড়াইতেই বিন্দু গর্জন করিয়া বলিল, লোকে কথায় বলে দেইজি শত্রু, নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন। বলিয়া মুখে আঁচল গুজিয়া কান্না রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়াই উপুর হইয়া মূর্ছিত হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুইজনেই শুনিতে পাইলেন। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, কি হল দেখি? মাধব কহিল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা কদিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে এলোকেশী বলিয়া উঠিলেন, যায় যায় ঝগড়া হয়েছে, ছেলের কি হল, সে একবার আসতে পারল না? ছোট বউ মিথ্যে বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমখারাম কক্ষণো দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিল। এলোকেশী পুনরায় কহিলেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম, মেরে ফেলো কেটে ফেলো, কোনোদিন কথাটি বলবার ছেলেও নয়, তেমন সন্তান আমরা পেটে ধরিনে। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তিনি বয়স হইয়াছে, জমিদারের মেয়ে জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হাসিয়া বলিলেন, ও কি একটা কথা গা, অমূল্য ওর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উতালা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া 2 দিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দু ছলছল চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল, আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি করে ফেললেন? বিন্দু তাহাকে আলোচনা করিতে আহ্বান করিয়াছে, সহসা কদম তাহা বিশ্বাস করিতে পারিল না। সে অত্যন্ত সংকুচিত হইয়া মৌন হইয়া রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়, তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়া বলিল, না দিদি, দোষ আর কি? বিন্দু কহিল, তবে যা না একবার ও বাড়িতে, 2 কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছুই না দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে, যা হবার তা হয়ে গেছে। বিন্দু কহিল, না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ, তার কিছুই নেই। বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনি ও? আমি কোনোদিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিল? কেন একবার জানালে না? কদম বলিল, আচ্ছা কাল যাব, আজ সন্ধে হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হইয়া বলিল, সন্ধে আবার কোথায় কদম, তুই বড় কথা কাটিস, শীতকালীর বেলা বলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, শোন, হেবকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হেবকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলিয়া বলিল, ফের মুখের সামনে জবাব করে? ভৈরব সে চাহনির সম্মুখ থেকে ছুটিয়া পলাইল। কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বার 2-1 এ ঘর ও ঘর করিয়া রান্নাঘরে ঢুকিয়া পড়িল। বামুন ঠাকুর নিয়ে একা রাঁধিতেছিল। বিন্দু একপাশে বসিয়া বলিল, আচ্ছা মেয়ে, তোমাকেই সাক্ষী মানছি, সত্যি কথা বল মেয়ে, কার দোষ বেশি? পাচিকা বুঝিতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলিল, সেদিনের কথা গো, কি বলেছিলুম আমি? শুধু বলেছিলুম, দিদি, অমূল্যকে এর মধ্যে টাকা দিয়েছ? কে না জানে ছেলেদের হাতে টাকা করে দিতে নেই? বললেই তো হতো, অমূল্য কান্নাকাটি করেছিল, দিয়েছি, চুকে যেত। এতে এত কথাই বা উঠে কেন, আর এমন দিব্যি দিলেশাই বা হয় কেন?
5টা ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, এ তো মানুষ। তাই বলে এত বড় দিব্যি, ওই একটি বংশধর, তার নাম করে দিব্যি? আমি বলছি তোমাকে, ইহজন্মে আমি আর ওর মুখ দেখব না। শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাব না। বামুন মেয়ে স্বভাবত অল্পভাষিনী, সে কি বলিবে বুঝিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া ভাঙা গলায় পুনরায় বলিল, রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে? তাই বলি জলস্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না। এইগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম, যদি তার পেটের মেয়েই হতুম কি করত তাহলে? আমিও তেমনি ওর নাম কক্ষণ মুখে আনব না, তা তোমরা দেখো। বামন ঠাকুরিন তথাপি চুপ করিয়া রহিল। বিন্দু বলিয়া উঠিল, আর ওই দিব্যি দিতে জানে আমি জানি নে? কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি 1 বাটি বিষ পাঠিয়ে না দাও তো তোমারও ওই দিব্যি রহিল, কি হয় তাহলে? আমি 2 দিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসব, না হয় নিজেই 1 বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে। দেখি 5 জনে ওকে ছিছি করে কিনা, ও জব্দ হয় কিনা। বামন ঠাকুরিন ভয় পাইয়া মৃদুস্বরে বলিল, ছিমা, ওসব মতলব করতে নি। ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না। উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্য ধনও পারবে না। এ কদিন সে যে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হইয়া বলিল, তাই বলো মেয়ে, নিশ্চয়ই তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে, যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল। ওমাগির কি আর মুখ দেখতে আছে? ওই যে বললুম, শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে ইহ জন্মে আর না। বামন ঠাকুরের নিজের কবজির কাছে একটা কাল দাগ দেখাইয়া কহিল, এই দেখমা, এখনও কালশিরে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা জানো না। অমূল্যধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের ওপর পড়ে সে কি কান্না? সে তো আর কক্ষণ দেখেনি, বলে ছোটমা মরে গেল। না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিলে। বড়মা টানতে গেলেন, তাকে আছড়ে কামড়ে কাপড় ছেড়ে এক করে দিলে। লোকে রুগীর সেবা করবে কি মা, তাকে নিয়েই ব্যস্ত ব্যস্ত। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্নিমেষ চোখে তাহার মুখের পানে চাহিয়া কথাগুলো যেন গিলিতে লাগিল। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়ে ঘরে গিয়ে দৌড় দিয়া শুইল। দিন 4 পরে বিন্দুর পিতা মাতা পিসি প্রভৃতির ফিরিবার পূর্বের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করিয়া বিছানায় পড়িয়াছিল। কদম বাতাস করেছিল, আর কেহ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাহাকে আরও কাছে ডাকিয়া মৃদুকণ্ঠে বলিল, কদম, দিদি এসেছেন রে? কদম বলিল, না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়ার কেন? বিন্দু ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, এই তো তোদের দোষ কদম, সব কাজেই নিজেদের বুদ্ধি খাটাতে যাস। এমনি করেই একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি, কি করতে পেরেছিলিস যতক্ষণ না সেই 1 ফচা লোকটি এসে বাড়িতে পা দিলে? ওরে তোরা আর সে, তার কোণে আনুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। বিন্দুর মা ঘরে ঠুকিয়া বলিলেন, জামাইয়ের মত আছে বিন্দু, তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি চল। বিন্দু মায়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের ওপর নির্ভর করে মা, যে তিনি বললেই যাব? আমার শত্রুর হুকুম না পেলে যাই কি করে মা? কথাটা বুঝিয়া বলিলেন, তোর জায়ের কথা বলছিস, তার আর হুকুম নিতে হবে না। যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হলো। বিন্দু মাথা নাড়িয়া বলিল, না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক, সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারব না, বটঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী মাত্র উপস্থিত হইয়া শুনিতেছিলেন বলিলেন, আচ্ছা আমি বলছি, তুমি যাও। বিন্দু সে কথারও জবাব দিল না। মা বলিলেন, বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। বিন্দু আশ্চর্য হইয়া বলিল, লোক পাঠিয়ে? সে তো আরও মন্দ হবে মা। আমি তার মন জানি, মুখে বলবে যাক, কিন্তু ভেতরে রেগে থাকবে, হয়তো বটঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমার যাওয়া হবে না। মা আর জিদ করলেন না, চলিয়া গেলেন। এবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাকে গিলিবার জন্য হাঁ করিতে লাগিল। নিচের একটি ঘরে এলোকেশিরা থাকেন, দোতলার একটি ঘর তার নিজের, আর সমস্তই খালি খাঁ খাঁ করিতে লাগিল। সে শূন্য মনে ঘুরতে ঘুরতে তেতালার একটি ঘরে আসিয়া দাঁড়াল। কোন সুদূর ভবিষ্যতে পুত্রপুত্রবধূর নাম করিয়া এই ঘরখানি সে তৈরি করাইয়াছিল। এইখানে ঢুকিয়া সে কিছুতেই চোখের জল রাখিতে পারিল না। নিচে নামিতে আসিছিল, পথে স্বামীর সহিত দেখা হইবা মাত্রই সে বলিয়া উঠিল, হ্যাঁ, কিরকম হবে তবে? মাধব বুঝিতে না পারিয়া বলিলেন, কিসের? বিন্দু আর জবাব দিতে পারিল না। হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না না, তুমি যাও, ও কিছু না।
পরদিন সকালবেলা মাধব বাহিরের ঘরে বসিয়া কাজ করিতেছিলেন। অকস্মাৎ বিন্দু ঘরে ঢুকিয়াই কান্না চাপিয়া বলিল, উনি চাকরি করছেন নাকি? মাধব চোখ না তুলিয়াই বলিলেন, হুঁ। হুঁ কি, এই কি তার চাকরির বয়স? মাধব পূর্বের মতো কাগজে চোখ রাখিয়া বলিলেন, চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবই বা হবে কেন? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। মাধব বলিলেন, বইমাত্রেও ভাই, জ্ঞাতি। বিন্দু স্তম্ভিত হইয়া গিয়া ধীরে ধীরে বলিল, তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে? মাধব এবার মুখ তুলিয়া স্ত্রীর দিকে চাহিলেন, তারপর সহজ শান্ত কণ্ঠে বলিলেন, কেন দেব না? সংসারে যে যার অদৃষ্ট নিয়ে আসে তেমনি ভোগ করে, তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপমা মরেছেন জানিও নে। বড় বৌঠনের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিন দুঃখ কষ্টের বাষ্পও টের পেলাম না। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধবধবে কাপড়জামা এসেছে, কোথা থেকে স্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে, তা আজও বলতে পারিনে। তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনে। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি একরাশ টাকা নিয়ে ঘরে এলে, এমন অট্টালিকাও তৈরি হল। অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড়ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন। শীতের দিনেও তার গায়ে কখন জামা দেখিনি। একবেলা এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্যে। সব কথা আমার মনেও পড়ে না, পড়বার দরকারও দেখিনে। শুধু দিন কতক আরাম করছিলেন, তা ভগবান সুদ শুদ্ধ আদায় করে নিচ্ছেন। বলিয়া সহসা সে মুখ ফিরাইয়া একটা দরকারি কাগজ খুঁজিতে লাগিল। বিন্দু নির্বাক, স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্তবিন্দুটি পর্যন্ত অনুভব করিতে লাগিল। সে মাথা হেঁট করিয়া রহিল। মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কতকটা যেন নিজের মনেই বলিলেন, চাকরি বলে চাকরি। রাধাপুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ, ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া, মাইনে 12 টাকা। বিন্দু শিহরিয়া উঠিল। সমস্ত দিন অনাহারে, মোটে 12 টাকা? হাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আভিংখর মানুষ একটু আধটু দুধটুকুও পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। বিন্দুর চোখ দিয়া জল গড়াইয়া পড়িল, এবং যাহা কোনোদিন করে নাই আজ তাহাও করিল। হেঁট হইয়া স্বামীর 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তোমার 2টি পায়ে পড়ি, একটি উপায় করে দাও। রোগা মানুষ এমন করে 2 দিনও বাঁচবেন না। মাধব নিজের চোখের জল কোনো গতিকে মুছিয়া লইয়া কহিল, আমি কি উপায় করব? বৌঠান আমাদের 1 কণা চাল পর্যন্ত নেবেন না। কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? বিন্দুর ঊর্ধ্বস্বরে বলিল, আমি জানি নে, ওগো তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড় যে। ছি ছি, যে কথা মনে আনাও যায় না, সেই কথা কি না? বিন্দু আর বলিতে পারিল না। মাধব বলিল, বেশ তো, অন্তত যাও বৌঠানের কাছে, যাতে তার রাগ পড়ে তিনি প্রসন্ন হন, তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলেও উপায় হবে না। বিন্দু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল, পায়ে ধরা অভ্যাস আমার নয়। এখন দেখছি কেন সে রাত্রে তিনি জল স্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। মাধব কাগজপত্রে মনোনিবেশ করিয়া কহিল, না, ও বিদ্যে আমার দাদার কাছে শেখা। ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি। বিন্দু আর কথা কহিল না, উঠিয়া গিয়া নিজের ঘরে দৌড় দিয়া পড়িয়া রহিল। মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল, বিন্দু আবার আসিয়া ঘরে ঢুকিল। তাহার 2 চোখ রাঙা। মাধবের দয়া হইল, বলিল, যাও একবার তার কাছে, জানো তো তাকে, একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। বিন্দু অত্যন্ত করুণ কণ্ঠে বলিল, তুমি যাও, ওগো, আমি ছেলের দিব্যি করছি। মাধব তাহার মনের ভাব বুঝিয়া কিছু উষ্ণ হইয়াই জবাব দিল, হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারব না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো, এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। বিন্দু তথাপি নড়িল না। মাধব কহিল, পারবে না যেতে? বিন্দু জবাব দিল না, হেঁটমুখে ধীরে ধীরে চলিয়া গেল। বাড়ির সুমুখ দিয়ে স্কুল যাইবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল দিয়ে এই পথেই গিয়াছিল। আর 2 দিন ধরিয়া সেই লাল রঙের ছাতাটি আর পথের একধার বাহিয়া গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়া জল পড়িতে লাগিল। তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি একদৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়া রহিল। সকালে 9টা-10টার সময় কত রকমের ছাতি মাখাই দিয়া কত ছেলে হাঁটিয়া গেল। স্কুলের ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল। কিন্তু সেই চলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নামিয়া আসিয়া নরেনকে আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন,
এই তো স্কুলে যাবার সোজা পথ, তবে কেন সে এদিক দিয়ে আর যায় না? নরেন চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, বেশ তোরে, তোরা দুটি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তাহার নিজের ধরনে অমূল্যকে ভালোবাসিয়াছিল। চুপি চুপি বলিল, সে লজ্জায় আর যায় না মামি, ওই ওথা দিয়ে ঘুরে যায়। বিন্দু কষ্টে হাসিয়া বলিল, তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে, সে যেন এই পথেই যায়। নরেন মাথা নাড়িয়া বলিল, কক্ষণ যাবে না মামি? কেন যাবে না জানো? বিন্দু উৎসুক হইয়া বলিল, কেন? নরেন বলিল, তুমি রাগ করবে না? না। তাদের বাড়িতে বলে পাঠাবে না? না। আমার মাকেও বলে দেবে না? বিন্দু অধীর হইয়া বলিল, না রে না, বল, আমি কাউকে কিচ্ছু বলবো না। নরেন ফিসফিস করিয়া বলিল, থার্ড মাস্টার অমূল্যর আচ্ছা করে কান মুলে দিয়েছিল। এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, কেন দিলে? গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নাড়িয়া বলিল, তার দোষ কি মামি? সে নূতন লোক, আমাদের চাকর, এই হেবশালাই বজ্জাত, সে এসে মাকে বলেছে। আমার মাটিও কম বজ্জাত নয় মামি, সে মাস্টারকে বলে দিয়েছে। থার্ড মাস্টার অমনি আচ্ছা সে কান মলেছে। কিরকম করে জানো মামি? এই রকম করে। ধরে বিন্দু তাহাকে তাড়াতাড়ি থামাইয়া দিয়া বলিল, হেবো কি বলে দিয়েছে? নরেন বলিল, কি জানো মামি? হেবো টিফিনের সময় আমার খাবার নিয়ে যায় তো, সে ছুটে এসে বলে, কি খাবার দেখি নরেনদা? মা শুনে বলে, অমূল্য নজর দেয়। অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না? নরেন কপালে একবার হাত ঠেকাইয়া বলিল, কোথায় পাবে মামি, তারা গরিব মানুষ। সে পকেটে করে দুটি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় নুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের উপর ঘরবাড়ি সমস্ত সংসার দুলিতে লাগিল। সে সেইখানে বসিয়া পড়িয়া বলিল, নরেন, তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতেই হাত মুখে তুলিতে পারিল না। শেষে অসুস্থ করিতেছে বলিয়া উঠিয়া গেল। পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল, অথচ কাহাকেও কোনো কথা বলিতেও পারিল না, একটা উপায়ও খুঁজিয়া পাইল না। তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে কথা কহিলেই তাহার নিজের অপরাধ আরও বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাসমতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না। ঘরে বাতি জ্বলিতেছে, মাধব নিমিলিত চোখে চুপ করিয়া পড়িয়াছিলেন। বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিয়া বলিলেন, কি? বিন্দু নতমুখে স্বামীর পায়ের একটা আঙ্গুলের নখ খুঁটিতে লাগিল। মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করিয়া লইয়া আর্দ্র হইয়া বলিলেন, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তার কাছে যাও। বিন্দু সত্যিই কাঁদিতেছিল, বলিল, তুমি যাও, আমি গিয়ে তোমার কথা বলবো, দাদা শুনতে পাবেন না? বিন্দু সে কথার জবাব না দিয়া বলিল, আমি তো বলছি, আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলে গায়। আমি পারব না, বলিয়া মাধব পাশ ফিরিয়া শুইলেন। বিন্দু আরও কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বলিলেন না, তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল। স্বামীর ব্যবহারে তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন ধিক্কার যোজনব্যাপী পর্বতের মতো এক নিমেষের মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। আজ সে নিঃসংশয়ে বুঝিল, তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরদিন প্রাতকালেই যাদব ছোটবধূর যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠিয়া দিলেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল। বামুন ঠাকুরুন গাড়ির কাছে আসিয়া বলিলেন, বাপকে ভালো দেখে শিগগির ফিরে এসো মা। বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধূলি লইতেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। বিন্দুকে এমন নত, এমন নম্র হইতে কেহ কোনো দিন দেখে নাই। পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল, না মেয়ে, যাই হোক, তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো, যেন আর ফিরতে না হয়, এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুন মেয়ে তদুত্তরে কিছুই বলিতে পারিলেন না। বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির পানে চাহিয়া কাঁদিয়া ফেলিলেন। এলোকেশী উপস্থিত ছিলেন, ক্ষণ করিয়া বলিয়া উঠিলেন, ও কি কথা ছোট বউ, আর কারো বাপমায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, মুখ ফিরাইয়া চোখ মুছিল। কিছুক্ষণ পরে বলিল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললুম আমি। ঠাকুরজি বলিলেন, যাও দিদি যাও, আমি ঘরে রইলুম,
সমস্তই দেখতে শুনতে পারব। বিন্দু আর কথা কহিল না। কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল। অন্নপূর্ণা বামন ঠাকুরুনের মুখে একথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। ইতিপূর্বে কোনো দিন বিন্দু অমূল্যকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই। আজ 1 মাসের ওপর হইল সে একবার তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই। তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, 60 যাবার সময় বলে গেল কিনা এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালায় ভালায় ফিরে আসুক। কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন, আগাগোড়াই কাজটা ভালো করনি বড়বউ, আমার মাকে তোমরা কেউ চিনলে না। অন্নপূর্ণা বলিলেন, সেও তো একবার দিদি বলে এলো না। তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করল না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলুম, উল্টে কতকগুলো শক্ত কথা শুনিয়ে দিলে। যাদব বলিলেন, আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড়বউ, এই যদি না মাপ করতে পারবে বড় হয়েছিলে কেন? তুমিও যেমন, মাধুও তেমনি। তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়া টপটপ করিয়া জল পড়িতে লাগিল। অমূল্য বলিল, বাবা, ছোটমা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন, যাবি তোর ছোটমার কাছে? অমূল্য ঘাড় নাড়িয়া বলিল, না। না কেন রে? ছোটমা তোর দাদামশায়ের বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকিয়ায় পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল, না। কতকটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন। দিন 5-6 পরে এমনি এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্যমনস্কের মতো তামাক টানিতেছিলেন। অন্নপূর্ণা বলিলেন, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হইয়া হুকাটা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আজ মনটা বড় খারাপ বড়বউ, কাল রাত্রে আমার মা যেন ওই দোরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। দুর্গা দুর্গা বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করিতেছিলেন, ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল, বাবু কাল রাতে ফরাসডাঙ্গায় চলে গেছেন, মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিলে, কি ব্যামো রে? চাকর বলিল, তা জানি নে মা, শুনলাম কিরকম অজ্ঞান টজ্ঞান হয়ে কিরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যের পর বাড়ি ফিরে আসিয়া যাদব খবর শুনিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড়বউ, জলে ভাসিয়ে দিলে, আমি এক্ষুনি যাব। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল। অমূল্যের চেয়েও বোধ করি তিনি ছোট বউকে ভালোবাসিতেন। নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধে করিতে কষাইয়া দিয়া অন্ধকার বারান্দায় আসিয়া বসিয়া রহিলেন। খানিক পরেই বাহিরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চাপা দিয়া ধরিয়া 2 কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এ ঘরে ফিরে আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া শুষ্ক স্বরে বলিল, বৌঠান, শুনেছ বোধহয়। অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না। মাধব কহিল, অমূল্যর যাওয়া একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা উপুর হইলা পড়িয়া ফুকারিয়া উঠিলেন। যাদব ও ঘর হইতে পাগলের মধ্যে ছুটিয়া আসিয়া বলিলেন, এমন হয় না মাধু, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি, ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চিপ করিয়া রহিল। যাদব বলিলেন, আমাকে সব কথা খুলে বল, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনব। তুই উত্তলা হোসনে মাধু, গাড়ি সঙ্গে আছে? মাধব বলিল, আমি উত্তলা হইনি দাদা, আপনি নিজে কি রকম করছেন? কিছুই করিনি, ওঠ বড়বউ, আয় অমূল্য। মাধব বাধা দিয়া বলিল, রাত্রিটা যাক না দাদা। না না, সে হবে না, তুই উত্তলা হোসনে মাধু, গাড়ি ডাক, নইলে আমি হেঁটে যাব। মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিলে 4 জনেই উঠিয়া বসিলেন। যাদব বলিলেন, তারপরে? মাধব কহিল, আমি তো ছিলুম না, ঠিক জানি নে। শুনলুম 3-4 আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়, তারপরে এখন পর্যন্ত কেউ ওষুধ কি 1 ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারিনি। ঠিক বলতে পারিনি কি হয়েছে, কিন্তু আশা আর নেই। যাদব জোর দিয়া বলিয়া উঠিলেন, খুব আছে, 100 বার আছে, মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়ে এই শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না, আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি।
মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল। কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল তাহা কেহেও জানিতে পারে নাই। বাপের বাড়ি আসিয়া জ্বর হইল, দ্বিতীয় দিন ২-৩ বার মূর্ছা হইল। তাহার শেষ মূর্ছা আর ভাঙিতে চাহিল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন দুর্বল নারী একেবারে বসিয়া গিয়েছে। সংবাদ পাইয়া মাধব আসিলেন। সে স্বামীর পায়ের ধুলা মাথায় লইল, কিন্তু দাঁতে দাঁত চাপিয়া রহিল। শত অনুনয়েও এক ফোঁটা দুধ পর্যন্ত গিলল না। মাধব হতাশ হইয়া বলিলেন, আত্মহত্যা করছ কেন? বিন্দুর নিমিলিত চোখের কোণ বাহিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমার সমস্ত অমূল্যর, শুধু ১,০০০-২ টাকা নরেনকে দিও, আর তাকে পড়িও, সে আমার অমূল্যকে ভালোবাসে। মাধব দাঁত দিয়ে জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামাইলেন। বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরও কাছে আনিয়া চুপি চুপি বলিল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়। মাধব সে ধাক্কা সামলাইয়া লইয়া কানে কানে বলিলেন, দেখবে কাউকে? বিন্দু ঘাড় নাড়িয়া বলিল, না, থাক। বিন্দুর মা আরেকবার ঔষধ খাওয়াইবার চেষ্টা করিলেন। বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাঁত চাপিয়া রহিল। মাধব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, সে হবে না বিন্দু, আমাদের কথা শুনলে না, কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখতে পাই। বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন। সে রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল। তখন সবেমাত্র সূর্যোদয় হইতেছিল। মাধব ঘরে ঢুকিয়া দীপ নিভাইয়া জানালা খুলিয়া দিতেই বিন্দু চোখ চাহিয়া সুমুখে প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল, কখন এলে? এই আসছি, দাদা ভয়ানক কান্নকাটি করছেন। বিন্দু আসতে বলিল, তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? মাধব বলিলেন, তিনি বাইরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন। অমূল্য বাড়িতে ঘুমিয়ে পড়েছিল, উপরে শুইয়ে দিয়েছি, তুলে আনব? বিন্দু কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া, না, ঘুমোক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিররের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণা মিনিটখানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোট, মরবি বলে? বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রেখে চুপি চুপি বলিলেন, আমার বুক ফেটে যাচ্ছে, তুই বুঝতে পারছিস? বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি। তবে মুখ ফেরা, তোর বটঠাকুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিজে এসেছেন, তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শোন, মুখ ফেরা। বিন্দু তথাপি মুখ ফেরাইল না, মাথা নাড়িয়ে বলিল, না দিদি, আগে বল। বলছি রে ছোট, বলছি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয়। এই সময় যাদব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইতে অন্নপূর্ণা বিন্দুর মাথার ওপর চাদর টানিয়া দিলেন। যাদব এক মুহূর্ত আপাদমস্তক বস্ত্রাবৃতা তাহার অশেষ স্নেহের পাত্রী ছোট বৌধুর পানে চাহিয়া থাকিয়া অশ্রু নিরোধ করিয়া বলিলেন, বাড়ি চল মা, আমি নিতে এসেছি। তাহার শুষ্ক শীর্ণ মুখটিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষুই সজল হইয়া উঠিল। যাদব আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, আর একদিন যখন এতটুকুটি ছিলে মা, তখন আমিই এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম, আবার আসতে হবে ভাবিনি। তা মা শোন, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় ও মুখো আর হব না। জানি তো মা, আমি মিথ্যে কথা বলিনি। যাদব বাহিরে চলিয়া গেলেন। বিন্দু মুখ ফিরাইয়া বলিল, দাও দিদি, কি খেতে দেবে? আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করে গে, আর ভয় নেই, আমি মরব না।